দেখেন, এই তালিকা নেওয়ার বিষয়টাকে আমি আপত্তিকর মনে করি, চরম আপত্তিকর। আপত্তিকর এই কারণে, ওনারা তালিকা নিয়ে গেছেন প্রধানমন্ত্রীর কাছে, নিয়ে যাওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন যে আমাদের বিচার বিভাগ প্রধানমন্ত্রী চালান। আসলে কি চালান? না, অবশ্যই না, সেটা তো সুযোগই নাই। তাহলে যদি ওনারা প্রধানমন্ত্রীকে বলেন, তাহলে কিন্তু প্রকারান্তরে বলছেন যে বিচার বিভাগটা আপনার অর্ডারলি, এই জন্য আপনাকে তালিকা দিলাম, আপনি সবাইকে ছেড়ে দেন। এই সম্পাদক ব্যক্তিরা, ওনারা সেন্সিবল লোক হওয়ার কথা, সিনিয়র লোক, অভিজ্ঞ লোক, ওনারা এটা ভাবলেন কি করে যেরকম একটা তালিকা একজন সরকার প্রধানকে দেওয়া যায়। এর পেছনের মূল লক্ষ্যটা কি, দৃষ্টিভঙ্গিটা কি, উদ্দেশ্য কি, ওই আলোচনায় আমি যাচ্ছি না। আমার প্রথম কথা হলো, এটা দেওয়ার মাধ্যমে ওনারা প্রধানমন্ত্রীর যে ইন্টিগ্রিটি সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। এটা পারেন না ওনারা করতে প্রথমত। আর প্রধানমন্ত্রী কেন এটাকে এন্টারটেইন করবেন? আমি প্রধানমন্ত্রীকে আমি এই জন্য করি, আপনি এই ধরনের তালিকা আপনি হাতেই নেবেন না ভাই। বিচার, সুবিচার চাই আমরা, চাইতেই পারেন। কথাটা এইটুকু হলে ভালো হতো। শেষ, বিচার হোক। আমার কথা হলো বিচার হোক, অবিচার যেন না হয়, ভোগান্তি যেন না হয়, আমি এটা চাই। বিচার অবশ্যই হতে হবে প্রত্যেকে। আমি যদি বলে আমার বিচার করবো, করেন বিচার, বিচার করেন, বিচার তো কোনো সমস্যা না। বিচার মানে তো সাজা না, কিন্তু বিচারের নামে ভোগায়েন না আমাকে। আমার খালি এটি আপত্তি, আর কোনো বক্তব্য নাই। কিন্তু তো এখন এই তালিকা প্রাইম মিনিস্টারকে দেয় কেন ভাই? আমি এটা কি সিবিএ? এটা কি সিবিএ নাকি যে একটা ফ্যাক্টরিতে, গার্মেন্ট ফ্যাক্টরি, উনি গার্মেন্ট ফ্যাক্টরি এমডি অথবা মালিক, ওনাকে আমি দিলাম যে আমার আপনার এই কথাটা কি আমাদের যারা গিয়েছিলেন, এনার তো অনেক সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা ওনারা কি বুঝেন নাই কথাটা? মাথা কাজ করে না ঠিকঠাক মতো। একটা সার্টেন এজে যাওয়ার পর তার ছিঁড়ে যায়। আপনি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সম্পাদক হিসেবে। আমি তুলতে পারবো না? আমি তো প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারি, আমি তো প্রেসিডেন্টের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারি। আমি নাগরিক রে ভাই, আমার বিবেচনা, আমার বুদ্ধি বিবেচনা মনে হয়েছে এই কাজটা ঠিক করে না। এইভাবে তালিকা দেওয়াটা মহা অন্যায়, মহা অন্যায়। এবং পৃথিবীর যে কোনো সেন্সিবল লোক পৃথিবীতে বলবে যে প্রাইম মিনিস্টার কাছে এরকম কোনো, মানে আদালতের বিষয়ে কোনো প্রাইম মিনিস্টার কাছে কেউ তালিকা দেয়, এটা পৃথিবীর কোনো দেশ এটাকে স্বাভাবিক কাজ বলবে রে ভাই। আর একটা প্রশ্ন যে পাভেল ভাই বললেন যে 282 তালিকাটা এরকম কংক্রিট একটা সুনির্দিষ্ট সংখ্যা কেন? বেশি হতে হতে কম হতে পারে, মানে এইটা নির্বাচন করলেন কোন দৃষ্টিভঙ্গি থেকে? আপনার কাছে কি মনে হয়? এই ব্যাখ্যা ওনারা দিবেন, আমি জানি না ওনাদের ব্যাখ্যা কি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ওনারা হয়তো এই 220 জন হয়তো ওনাদের সঙ্গে যোগাযোগ করছে, 82 জন, বিভিন্ন 82 জন, হয়তো ওনার সঙ্গে 5 জন করছে, আপনার কাছে 10 জন করছে, সবার যার যার যোগাযোগ করছে সব নাম এখানে লেখো, নাম লিখে দিয়ে দিলাম। কেন? আপনি কি কারণে দিবেন ওনাকে? ওনাকে তো আপনি দিতেই পারেন না। আচ্ছা, তারপরে একটা কথা, সেটা হলো কি যে কথাটা আপনি বললেন, যেটা মারুফ কামাল ভাই বলছে, আমি ওনার, উনি যদিও খুব তির্যক ভঙ্গিতে কথা বলছেন, খুব রাগের সহিত বোঝা গেছে উনি যে রেগে গেছেন, এটা বোঝা গেছে। বাট এটা কিন্তু সত্য, অনেকেরই চাকরি গেছে, তখন কিন্তু কেউ কথা বলে নাই। বিএনপি, আওয়ামী লীগ আমরা চাকরি যায় নাই, আমি তখন চাকরি করতাম বাংলা ভিশন, আমারই চাকরি গেছে, আমার বাংলা ভিশন থেকে চাকরি গেছে। কেন গেছে এই কথাটা আমি এখনো জানি না, কি কারণে আমার চাকরি গেছে আমি এখনো জানি না। তো কেউ প্রতিবাদ করছে? দেখিনি। কেউ প্রতিবাদ করছে? মোস্তফাজুলের চাকরি গেছে, তখন মোস্তফাজুল বাংলা ভিশনের হেড অফ নিউজ ছিল, তার চাকরি গেছে। কেউ প্রতিবাদ করছে? কয় নাই তো। এই কাদের, আমি তো বাংলা ভিশনে এখনো যাই, আমার কলিগরা এখানে আছেন, সবাই আছেন, ওনারা এখনো জানেন না যে কি কারণে চাকরি গেছে। তো তখন আমিও টকশো করি, মোস্তফাজুল টকশো করে, এখন কি কারণে কার ফোনে কি হয়েছে আমরা জানি না, কিন্তু কেউ প্রতিবাদ করছে? কয় নাই তো রে ভাই। শুনেন, খুব আনফর্চুনেট এই জিনিসটা, সেটা হলো গিয়া যে সাংবাদিক, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের তো সাংবাদিক কিন্তু দ্বিধা বিভক্ত। এটা করে যে আমাদের কত বড় ক্ষতি হয়েছে ভাই, এটা কোনো সীমা নাই। এখন আজকে দেখবেন যে ক্ষমতার পট পরিবর্তনের কারণে একদল বাঘ হয়ে যাচ্ছে, আরেকদল বিলাই হয়ে যাচ্ছে। আবার কয়েকদিন আগে এই বিলাই কিন্তু বাঘ ছিল, তখন এদের গর্জনে কেউ চলতে পারতো না, এখন তারা মিউ মিউ করে। তো আবার দেখবেন ক্ষমতা পট পরিবর্তন, আবার কি হয়? তো এটা তো হওয়ার কোনো দরকার ছিল না রে ভাই। সবাই পেশাদার হন, কিন্তু এরা কেউ পেশাদার সাংবাদিক হিসেবে নিজের পরিচয় দিতে পছন্দ করতো না, তারা দলীয় সাংবাদিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখনও কিন্তু একই জিনিস চলছে, এখনো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। এটা হলো কি, এই পেশার জন্য অপমানজনক। কেউ কি বলছে যে আপনার সাংবাদিকের নাম রাখেন কিন্তু কাজ করেন আমার দলের? এটা কি কেউ কোনো পলিটিক্যাল পার্টি বলছে পর্যন্ত? কেউ বলে নাই। কিন্তু ওনারাই যে মানে অর্ঘ্য দিতে গেছে যে আমি কিন্তু আসি আপনার পূজারি,
আপনি আপনি আমাকে একটু থেকে আমাদেরকে একটু তাকান। এই সব আমি নেতা, এই সব সাংবাদিক আমার ভিত্ত, এদের নিয়ে আমি আপনার পায়ের নিচে আসবো। এরাই কিন্তু বলে, মানে আমাদের সাংবাদিক এই যে যাদের সিনিয়র দেখেন ভাই, আমি একটা আনফর্চুনেট একটা কথা বলি, এটা বললে অনেকে হয়তো মাইন্ড করবেন, কিন্তু কথাটা বাস্তব। সেটা হলো গিয়া ওই যে যখন আপনার ছেলে যদি ফুটবল খেলতে আসে, ফুটবল খেলা শিখে, তো ওরা জিজ্ঞেস করেন তুমি কেন ফুটবল খেলবা, ও কিন্তু বলে আমি মেসির মতো হবো, হ্যাঁ আমি অমুকের মতো হবো, রোনাল্ডোর মতো বলে। কিন্তু যে ক্রিকেট খেলে সে সাকিব আল হাসান হতে চায়, অথবা মাশরাফি হতে চায়, অথবা আপনার কোহলি হতে চায়, অথবা সচিন হতে চায়, তার সাথে একটা আইডল আছে। কিন্তু আপনার যদি কোনো ছোট ভাই সাংবাদিক হতে আসে, তাই আপনাকে জিজ্ঞেস করে মুস্তফা ভাই আমি কার মতো সাংবাদিক হব, আপনি কারোর নাম বলতে পারবেন না। আপনাকে তাকায় দেখেন আশেপাশে, এই প্রফেশনে কোনো আইডল নাই কিন্তু এখন নাই, মানে শেষ হয়ে গেছে। এখন নাই। আপনি যাদের কথা ছিল তো, বলবেন হ্যাঁ। তারা তো তোরা দেখেই না, ওরা তো মরে গেছে কবে, মরে ভূত হয়ে গেছে। আপনি হয়তো জহুর হোসেন চৌধুরীর কথা বলবেন, তাই না? তো আপনি এটা কেমনে হবে ভাই, ওটা তো নাই কেউ এখন আর। তো সেই জিনিসটাই আমি বলছি যে আমাদের সাংবাদিকতাটাকে এই তথাকথিত এই লোকগুলো কোথায় নামাই নিয়ে গেছে, একবার এক এক কথা কয়। যাক এটা বাদ দেন, আর কি কম। পাভেল ভাই, সেটা হচ্ছে যে 282 জন সাংবাদিকের ওনারা একটা তালিকা দিয়েছেন, কিন্তু কারো কারো মতে যে সংখ্যাটা আরও বেশি হইতে পারে, কেউ কারো কারো মতে সংখ্যাটা আরও কম হইতে পারে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে তারাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে, এটা যেমন ঠিক হয়নি, কিন্তু এরা কারো কারো এর বিরুদ্ধে অভিযোগও আছে যে তারা অনেক সময় সাংবাদিকতা সুলভ আচরণ করেননি, তাদের পেশার প্রতি তাদের ন্যূনতম মর্যাদা ছিল না, এবং তাদের একটা শাস্তি হওয়া উচিত, এটা কেউ মনে করেন। আবার কেউ মনে করেন যে বিএনপি সরকার 3 মাস ক্ষমতায় আসলে এর মধ্যে একজন সাংবাদিকেরও সেভাবে জামিন হলো না, এটাও এক ধরনের প্রতিহিংসা চরিতার্থ করছে কিনা সরকার। আপনার কাছে কি মনে হয়? আমি মনে হয় যে এই ব্যাপারটাকে আমরা কেন প্রতিবার সরকারের দিকে ঠেলে দিচ্ছি? আমরা তো সবাই স্বাধীন বিচার ব্যবস্থা করার কথা বলি, তাই না? তাহলে এই কথাটা যদি আমরা সরকারের কাছ থেকে যদি দাবির ভাবটা যায়, তাহলে তখন হয় কি যে বিচার বিভাগ কিন্তু তখন একটা নিজেরাকে একটা সরকার অস্বস্তি পূর্ণ জায়গায় পৌঁছে যায়। তারা মনে করে যে তাহলে কি জনগণের আমাদের প্রতি আস্থা রাখবার কোনো ইচ্ছে নেই। তো আপনি তো একটা দেশের 3টা বিভাগে বা 3টা স্তম্ভের মধ্যে একটা পারস্পরিক একটা সামঞ্জস্যপূর্ণ এমন একটা অবস্থা থাকবে যেন কেউ একটা পরিপূরক হিসেবে কাজ করে, কেউ কারোর উপর যেন খবরদারি করতে না পারে, কেউ কেন কারোর চাইতে বড় না হয়ে ওঠে। তো এখন যদি আপনি নির্বাহী বিভাগের কাছে যদি বিচার বিভাগের বিষয়গুলো নিয়ে যান, তাহলে বিচার বিভাগের শক্তিশালী করবো বলে যে আমরা যে এই সমস্ত সংস্কার, এত আন্দোলন, এত কথাবার্তা বললাম, আমরা যে স্বাধীন বিচার ব্যবস্থা চাই, তাহলে সেটির প্রতি তো আমি কটাক্ষ করছি, সেটির প্রতি আমার আস্থাটা থাকছে না। আমার মনে হয় যে কথাটি একেবারে প্রথমেই হওয়া উচিত ছিল, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, তারা একটা কথা বলতে পারেন বা বলার অধিকার তাদের, সেটা হচ্ছে যে আমরা তো স্বাধীনভাবে কথা বলতে পারবো বা আমরা কথা বলতে চাই, আপনার কাছ থেকে আমরা এই নিশ্চয়তা চাই যে কোনো রকম আমাদের প্রতি কোনো রকম নিষ্পেষণ বা কোনো রকম বিধিনিষেধ দিয়ে আমাদের সেই মুক্ত কণ্ঠটাকে আপনি স্তব্ধ করার চেষ্টা করবেন না। এইটুকুতে কথা শেষ হতো। তারপর তার সাথে গিয়ে ওনারা সৌজন্য কথাবার্তা বলতে, নাস্তা খেতেন, চলে আসতেন। কিন্তু এর মধ্যে যেমন মনে হচ্ছে দাবি দেওয়ার বিষয়গুলো এর মধ্যে সংযুক্ত করার, এটি এবং সেটা নির্বাহী প্রধানের কাছে যদি এই দাবিটা যদি বিচার বিভাগের দাবি যদি নিয়ে যান আপনি, তাহলে কিন্তু এটা আমার মনে হয় যে আমরা সেই পুরনো বৃত্তের মধ্যে নিজেরা জোর করে ঢোকার চেষ্টা করছি। এটা না করে আমরা বরং এই কথাটা বলি যে বিচার বিভাগকে অন্তত এই বিবেচনাটা স্বাধীনভাবে করতে দিই, যার জামিন পাওয়ার যোগ্যতা আছে বা জামিন পাওয়ার কারণ আছে তাকে যেন জামিন তারা দেন, যাকে জামিন দেওয়া যাবে না সেটি তারা দেশের মানুষের কাছে, সবার কাছে যেন পরিষ্কার করে দেন যে এই কারণে তারা এটাকে দেননি, এবং বিচার প্রক্রিয়াটাকে তারা যেন দ্রুততার সাথে শেষ করে সেটার তারা যদি মুক্তি পাওয়ার যোগ্য হন তাদেরকে ছেড়ে দিন, তারা যদি শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে শাস্তি দিয়ে দিন। আমার মনে হয় না যে এই ব্যাপার নিয়ে নির্বাহী বিভাগের সাথে কোনো রকম টানাপোড়েনের মধ্যে যাওয়া বা তাদের কাছে দর কষাকষিতে যাওয়ার এই প্রবণতাটা আবার আমাদের কিন্তু ঠিক আবার আগের দিকে ঠেলার চেষ্টা করবে। সরকার প্রধান তো সেটা করতে চান না, মাননীয় প্রধানমন্ত্রীর তো সেই ইচ্ছা নেই, উনি তো এটা করতে চান না, কিন্তু আমরা কেন তাকে জোর করে ওই কাজের দায়িত্বপ্রাপ্ত বলে প্রমাণ করার চেষ্টা করছি? এই চেষ্টা থেকে আমাদের সরে আসা উচিত। আর আমি সংখ্যা নিয়ে কথাটা বলবো না, কারণ আমি এর আগে তার উত্তরটা দিয়েছি। এই নির্দিষ্ট সংখ্যা তারা পেয়েছেন কেন, এবং তারা তো প্রস্তুতি নিয়ে গেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তাদের তালিকাটা তাকে দেবেন। এটা এমন না যে ওনাকে বলতেন যে আমাদের কাছে একটা তালিকা আছে, মানে প্রধানমন্ত্রী আপনার কথা শুনে মনে হচ্ছে যে পদের তালিকাটা আমরা আপনাকে পরে পৌঁছে দেবো, তা না, তারা একটা প্রস্তুতি না, হোমওয়ার্ক করে গেছেন তারা। এটি একেবারে মনে হয় যে সম্পূর্ণরূপে আমাদের যে সংবাদপত্র জগতের কাছে যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটাকে পরিপূর্ণভাবে তারা এটাকে ধূলিসাৎ করে দিয়েছেন। আমরা বরং এটা চাই সংবাদপত্রের পক্ষ থেকে তারা এই কথাটি বলুন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা রক্ত দিচ্ছি, যুদ্ধ করছি, আমরা দাবি তুলছি, সংগ্রাম করছি,
সেটি প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগকে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিতে দিন, নির্বাহী বিভাগকে এর মধ্যে টানা হেঁচড়া করার কোনোই প্রয়োজন নেই। কামাল ভাই, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের যে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা, সেটা মূলত জুলাই অভ্যুত্থানের পরেই হয়েছে এবং অনেকে এটাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করে যে, এবং তারা মনে করে যে এইটা এক ধরনের কূটকৌশল, সাংবাদিকদের মুখকে বন্ধ করে রাখার জন্য এক ধরনের চাপ কৌশল। আপনি কি সেটা মনে করেন যে আসলেই আমাদের কোনো দোষ ছিল না, তখন আমাদের বিরুদ্ধে আসলে এরকম করা হয়েছে? শুনেন, ধরা যাক আমার দোষ ছিল, আমরা যখন দোষ খুঁজতেছি, ধরা যাক আমি ধরে নিলাম দোষ ছিল, তো দোষের শাস্তি কি আমার উপর প্রেশার দেওয়া? দোষ থাকলে আপনার বিরুদ্ধে মামলা করেন, আদালত ঠিক করবে আমার দোষ আছে কি নাই। কিন্তু আপনি দোষ ছিল মনে করে আপনি কেন তার উপর ঝাঁপাইয়ে পড়বেন, অথবা ঝাঁপাইয়ে পড়ার মতো বাস্তবতা তৈরি করবেন? যদি তার কারণে যদি তার উপর মব ক্রিয়েট করা হয়, তাহলে মব যারা করলো তারা তো আরো বড় দোষী। আমার কথা হলো, দোষ থাকতেই পারে, অনেকেই দোষ ছিল। কোন পেশায় দোষ ছিল ওটা? আমরা যে ফ্যাসিবাদের দোসর বলি, ফ্যাসিবাদের দোসর কে ছিল না বলেন তো আপনি? কোন পত্রিকার মালিক? আপনি সাংবাদিক বাদ দেন, আপনি বলেন আপনি নিজে অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, কতটুকু স্বাধীন সাংবাদিকতা করতে পারছেন এটা তো আপনিও জানেন, আমিও জানি। এটা তো মালিকের স্বাধীনতার ভাই, মালিক যেভাবে বলবে তার বাইরে আপনি চাইতে পারবেন? গেলে তো আপনি চাকরি থাকবো না। আবার নতুন এক আইন দেখলাম করছে কালকে ওই দিন, সেটা কি যদি কেউ চলে যায় না, ওইটা আবার প্রত্যাহার করছে। যদি কেউ, ওটা তো মনের কথা, মনের কথা, করছে ওটা তো মনের কথা, মনের কথা। পরে জাতা খেয়ে প্রত্যাহার করছে। তো মনে কি চায়? মনে চাই হলো আমি যাকে বের করে দেব সে যেন কোথাও চাকরি করতে না পারে, এটা হলো মনের কথা। তো এই ভয়টা যদি আপনি আমাকে দেখান, ছাপোষা মানুষ, আমি এই বেতন দিয়ে সংসার চালাই ভাই, তাহলে আমি কি আর আমি থাকি? থাকি না তো। এখন কোশ্চেনটা হলো ওই জায়গাটাতে যে মালিকের সাথে, মালিকরা কি করছে বলেন তো আপনি আমাকে? কোন মালিকের শাস্তি হয়েছে বলেন? কোন মালিক, কোন সংবাদপত্র, কোন মিডিয়ার মালিক হাসিনা সরকারের দালালি করে নাই বলেন আপনি? একটা বাই করেন। তাদের কারোর বিরুদ্ধে কোনো হত্যা মামলা হয়েছে? হয়েছে? একজন তো বলছে যে আমি তার সঙ্গে কবরের মধ্যে যাব, আরেকজন বলছে প্রথমত, দ্বিতীয়, চতুর্থ সবসময় নাকি শেখ হাসিনাকে সে দেখে। হয়েছে কিছু? তার পত্রিকা সাংবাদিকের হয়েছে, এবং তার পত্রিকাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই যে বিএনপি দলীয় সাংবাদিক, আমি বলে একজন যে হাজিরা খাড়াই গেছে যে আপনি আমাকে নেন, আমি কিন্তু বিএনপি দলীয় সাংবাদিক, আবার বলছে আমি কিন্তু জামাত দলীয় সাংবাদিক, এবং তারা তারা নিছে এবং তারা তাকে প্রোটেকশন দিয়ে রাখছে, রাখে নাই। নতুন কিছু না। তাহলে মূল যে নাটের গুরু, তার দিকে তাকান, সে হলো আসল, এবং তারাই তো ওখানে গেছে। কিন্তু আমাদের সাংবাদিকদের মালিকরা তো আছে, কিন্তু আমাদের সাংবাদিকদের অনেকেই তো ফ্যাসিবাদকে সমর্থন করছে, ফ্যাসিবাদকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম ভূমিকা রেখেছে, বিভিন্ন ধরনের সম্মতি উৎপাদন করছে, তারা রাখছে। তাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি তো হওয়া উচিত, আমি তো না করেছি না। তো বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দেন, শাস্তির আগে ভোগান্তি দিয়েন না। আমার কথা কিন্তু ওইটুকি, শাস্তির আগে ভোগান্তি দিয়েন না, এবং শাস্তিটা বিচার বিভাগকে নির্ধারণ করতে দেন। শাস্তিটা আমি আপনি নির্ধারণ যেন না করি। আমার আপনার উপর রাগ খুব বেশি, কারণ আপনি ওটা করছেন, আমি দেখছি, ধরা যাক দেখছি। আর আমি যে আপনি গলা কাটতে পারবো, ছুরি ধরতে পারবো, আমি বলবো না শাস্তি আছে, ঠিক আছে শাস্তি তোমাকে মিনিমাম দিলাম, তোমার বাম হাতের ক্যান আঙ্গুল আমি কেটে ফেলাই, এটা আমি পারবো না তো। এটা তো আমার দায়িত্ব না। আপনি তাকে বিচার করেন। প্রত্যেকটা লোকের, আমি সবসময় বলি যে প্রফেশনাল লোক যারা, তারা তো এক ধরনের প্রকাশ্যে দেন অথবা অপ্রকাশ্যে দেন, একটা তার তো একটা নৈতিকতা থাকা দরকার। সেই নৈতিকতার বাইরে যারা যায় তাদের শাস্তি হওয়া উচিত। এখন শাস্তি তারা পাচ্ছে না, পাচ্ছে কিন্তু তারা কিন্তু এক ধরনের সোশ্যাল এক ধরনের পানিশমেন্ট পাচ্ছে। সমাজ তাদের দিয়ে কিন্তু খুব আনন্দের চোখে তাকাচ্ছে না। গত 1-1.5 বছর তাকালে তারা শাস্তি পাচ্ছে ক্রমাগত, এটা হয়তো অনেকদিন পেতেও থাকবে। কিন্তু সেই সোশ্যাল যে এটা জাজমেন্টটা, তার বাইরেও একটা লিগ্যাল জাজমেন্ট হওয়া উচিত। কিন্তু আমার কথা হলো কি, ভোগান্তির কারণ যেন আমরা না হই কেউ। এবং সেই সঙ্গে যারা এই সাংবাদিকদেরকে চালনা করেছেন, আপনি দেখেন তো প্রথম আলোর কোনো সাংবাদিক, ডেইলি স্টারের কোনো সাংবাদিক ওইখানে যে দালালি করতে পারছে? পারে নাই। কেন পারে নাই বলেন তো? পারে নাই এই কারণে যে মালিক
এর সঙ্গে সম্পর্ক ছিল না। প্রথম আলো ডেইলি স্টার তো নিষিদ্ধই ছিল গণভবনে। আমি তো সেটাই বলছি। তো প্রাইম মিনিস্টার নিজেই বলছে যে এই দুটো পত্রিকা পড়ি না, তাদের সাংবাদিকদের দাওয়াত করবে না, বলছে তো রে ভাই। তার মানে কি এই প্ল্যাটফর্মটা দালালির জন্য অনুকূল ছিল না। তো প্ল্যাটফর্মটা কে ক্রিয়েট করে? প্ল্যাটফর্ম তো মালিক ক্রিয়েট করে। সেই মালিকরা এখন অনেক কিছু করতেছে। আমরা ৭১কে মহা সমালোচনা করতেছি না? ৭১ খারাপ, ৭১ টিভি অমুক করছে, তমুক করছে, মুজাম্মেল বাবু, রূপা, শাকিল সব খারাপ। প্ল্যাটফর্মটা যে ক্রিয়েট করছে সে কি এখন আরো নতুন নতুন প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছে না? করছে তো। তার তো ওই প্ল্যাটফর্ম আছে, ওইটাও আছে, আর নতুন নতুন কাল পোষে আজকে তো একটা বাইরে তার প্ল্যাটফর্ম বেরোচ্ছে না। তার কোনো সমস্যা হয়েছে? সে যদি চাইতো যে আমার এই প্ল্যাটফর্মে আমি দালালি করতে দেব না, পারতো না? চায় নাই কেন বলেন? সেরা গাছেরটাও খেতে চায়, তলারটাও কুড়াতে চায়। বড় বড় মাছ এই জালে আটকা পড়ে না। ওইটা যদি থামাইতে পারতেন সব থামে যেত। ওটা থামাইতে পারতেছেন না রে ভাই। কে বলেন? এই যে ব্যবসায়ীদের একটা তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার আমলে, দেখলাম যে তারা 10টা ব্যবসায়ী একটা তালিকা করছে। এই 10টা ব্যবসায়ী মিনিমাম 4 জনের তো মিডিয়া আছে। কিছু হয়েছে? তারা আবার এই 10 ব্যবসায়ীর মধ্যে অনেকে আবার নতুন নতুন মিডিয়াও তৈরি করতেছে। সেই মিডিয়াতে আমি আপনি চাকরির জন্য ধন্যবাদ দিচ্ছি। তো আমরা তো ভাই মানে কি বলবো, বলতে এটা খারাপ, আমরা হলাম পতিতার মতো। আচ্ছা থাক, আমি একটু পাভেল ভাইয়ের কাছে আসি। যে বসার জায়গা দেয় তাই যে বসি। পাভেল ভাই, সেটা হলো যে ডেইলি স্টার সম্পাদক মাহবুব জানাম বলেছেন যে আমাদের দেশে শক্তিশালী কোনো প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি, যে কারণে অনেক সময় সাংবাদিকরা লেজুর বৃত্তির মধ্যে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে সাংবাদিকদের যেটার দায়বদ্ধ করার যে প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রেস কাউন্সিল, সেটা আসলে কোনো কাজের না, যে কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে অন্যদিকে আদালতের দিকে চলে যাচ্ছে। বর্তমান সরকার কি এই বিষয়গুলো নজর দেবে কিনা? হ্যাঁ, আমি একটা কথা বলি এখানে। দেখুন, আমরা কিন্তু সবসময় এই রেগুলেশনের দিকে যাই। প্রশ্নটা হচ্ছে যে সংবাদপত্র জগৎটা হচ্ছে এমন, এখানে আপনার দায়বদ্ধতা নিজের কাছে থাকাটাই হলো সবচেয়ে বড় কাজ। এখন আপনি আইন দিয়ে, সংস্থা দিয়ে, প্রতিষ্ঠান দিয়ে আপনি কি করবেন? আপনার বিরুদ্ধে একটা নিউজ করা হলো বা একটা খবর বেরোলো, যে খবরটা সত্যি না বলে আপনি মনে করছেন, আপনি সংক্ষুব্ধ হয়ে কাউন্সিলে গিয়ে আপনি এটা বিচার দিলেন। কাউন্সিল কী করবে? ওই পত্রিকা থেকে ওই কাগজপত্রকে মুছে দিবে। এগুলো ইতিপূর্বে যে প্রকাশনা হয়েছে সমস্ত পত্রিকাগুলোকে বের করে পুড়িয়ে দেবে, অথবা মানুষের মনোজগৎ যারা পড়ে ফেলেছে তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে ঘষা দিয়ে কি মস্তিষ্ক থেকে এই কথাগুলোকে বের করে দেবে। এটা আসলে আমরা যেটা বলি যে তথাকথিত যে সমস্ত নিয়মকানুনের কথা বলি, যে একটা প্রেস কাউন্সিলে মামলা করতে হবে আপনার যদি সংক্ষুব্ধ আপনি হন, সেটা তো এই যে মিডিয়া ট্রায়াল যেটা, সেটা থেকে হয়ে গেছে তো আগে। তারপরে আপনি এই বিচারের মধ্যে যাবেন, যে সেখান থেকে ফলাফলটা এনে যদি তারা দুঃখ প্রকাশ করে যদি বলে যে আমার ওই পত্রিকাতে প্রকাশিত খবরটা আমাদের অনিচ্ছাকৃতভাবে এটা হয়ে গেছিলো, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। ওনারা বলে দিলেন যে 2 কলাম জুড়ে 3 কলাম জুড়ে এত বড় লম্বা করে এইভাবে এখানে ছাপতে হবে, চেপে দিলেন। কিন্তু মূল খবরটা তো তার চেয়ে অনেক বড়। এই মূল খবরটা যে ড্যামেজ করার কথা ছিল সেটা করে দিয়েছে। সুতরাং প্রতিষ্ঠান শক্তিশালী করার মধ্যে দিয়ে কিন্তু আপনি মনোজগৎকে শক্তিশালী করতে পারবেন না। সংবাদপত্র জগতের সাথে যারা আছেন তারা যদি নিজেদের কাছে দায়বদ্ধ হতে চান, তাহলেই কিন্তু দেখবেন যে আমরা এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে পারি না। প্রতিষ্ঠান নামে কোনো একটা জিনিস থাকতে পারে, পৃথিবীর সব জায়গাতে এই প্রতিষ্ঠানকে কাজে লাগাবার প্রয়োজন কোথাও হয় বলে। তো কিন্তু কামাল ভাই একটা কথা বললেন যে মালিকদের দায়বদ্ধতার এখন মালিকের দায়বদ্ধতার কথা আসছে কেন? মুশকিলটা হলো এই জায়গাতে। এখন হয় কি, যে যেটা মাসুদ ভাই বলছিলেন, যে আমি তো নিজের থেকে আগে থেকে লাইন দিই যে আমি বলছি যে ভাই আমি এই আদর্শের লোক, আমি আপনাকে প্রোটেকশন দেবো, আমাকে এই জায়গাতে আমার একটা জায়গা দেন। অর্থাৎ মালিকের জন্য স্বচ্ছন্দ বোধ করার কারণটা তো ভাই সৃষ্টি আপনি করছেন। আপনি বলতে পারেন যে মালিক একটা নীতিমালা দিয়ে বলে যে খবরদার এটা করা যাবে না, বা টেলিফোন করে বলে যে তোমাদের মধ্যে নাকি এরকম একটা খবর প্রকাশ হতে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে পত্রিকাতে খবরটা প্রকাশ হওয়ার আগে মালিক জানবেন কেন? আপনি তো এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা মোটামুটি সাহসী সংবাদকর্মী যারা ছিলেন বা সম্পাদক পর্যায়ে যারা ছিলেন, নিউজ রুমের যারা দায়িত্বে ছিলেন, তারা বলেছেন যে ফোন বন্ধ রাখো, আমি ফোন তুলবো না আগামী কয়েক ঘন্টা, প্রিন্টে চলে যাক, তারপরে যখন প্রিন্ট হয়ে যাবে তারপরে শুনবো, শুনে পরে যে ভাই বলতে হয়ে গেছে, আমি তো ছাপিয়ে দিয়েছি। তো এরকম করেও কিন্তু তারা কিন্তু খবরের আসল খবরকে কিল করতে দেন না। এরকম ঘটনা আছে। এখন তো অনেকে দেখি মাঝে মাঝে লেখেন, বলেন যে আমি ওই খবরটা ছাপতে গেছিলাম, সেটা এই কারণে এটা প্রকাশ হয়নি, এটা আসল খবর এটা ছিল, উনি আবার দিচ্ছেন এটা। আমার মনে হয় যে এগুলো আমাদের নৈতিক দুর্বলতা। এই দুর্বলতাগুলো যত কম প্রকাশ করবো আমরা, ততই কিন্তু মঙ্গল হবে। শেষ কথাটা হলো এরকম যে আপনি যদি
শুধুমাত্র প্রতিষ্ঠানের ওই নিয়ন্ত্রণের প্রত্যাশায় বসে থাকেন যে একটা প্রতিষ্ঠান শক্তিশালী হবে, তারা একদম ডান্ডা নিয়ে থাকবে এবং আপনাকে প্রকৃত সাংবাদিকতা শেখাবে। এটা হয়নি বলে কিন্তু কামাল সাহেবরা যে কমিশন করে যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলেন, উনি নিজেই বলেন যে ঘোড়ার ডিমের তো কোনোটাই মানেনি তারা। এবং এটা শেষ পর্যন্ত এত বড় একটা কমিশনের সুপারিশকে পর্যালোচনা করার জন্য ওই আমলার হাতে ছেড়ে দিয়েছে যে আমলা সাহেবরা ওখান থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না বেছে বার করেন। আসলে দিন শেষে এগুলো কোনোটাই কোনো কাজের কাজ করে না। পৃথিবীতে সংবাদপত্রের ক্ষেত্রে যারা যারা সত্যিকার অর্থে সংবাদপত্র নিয়ে একটা অবস্থান তৈরি করেছে, সেটা আপনি আমেরিকান বা ব্রিটিশ অথবা এমনকি ভারতীয় পত্রিকার ক্ষেত্রেও যদি 2-4টা উদাহরণ আমরা দিতে চাই কখনো, তাহলে দেখা যাবে যে সেই পত্রিকাগুলো কিন্তু স্বাধীনতা বা তার নিজের একটা নিজস্ব গাইডলাইন তৈরি করেছে। অর্থাৎ তার ভেতরকার যে দায়বদ্ধতা, অর্থাৎ যেটা সেলফ সেন্সরশিপ যেটাকে বলি আমরা, সেটাতে থাকি। আমার বিবেক যদি বলে যে এই খবরটি সঠিক, এটা আমি ছাপবো, সেই জায়গাতে আমি যেন অনড় থাকি। আর যদি আমার বিবেক বলে যে এটা আমি ছাপবো না, তাহলে কোনো পত্রিকা তো পত্রিকা হতে পারে না। আমরা তো দেখেছি এটা, যে এর আগে যে সমস্ত পত্রিকাগুলোকে শুধু স্তুতিবাদ করবার জন্য প্রতিষ্ঠিত করেছে বা একটা দলের একটা মুখপাত্র হিসেবে যারা দাঁড়াবার চেষ্টা করেছে, সেই সংবাদপত্রগুলোর কোনো অস্তিত্ব আছে? মানুষ ওগুলোর নাম জানে নাকি এগুলোর কোনো গ্রহণযোগ্যতা আছে? দিন শেষে যেটা হচ্ছে কি, এই প্রবণতাটা এমন একটা জায়গা থেকে দাঁড়াচ্ছে, সত্যিকার অর্থে যে প্রিন্ট মিডিয়ার মধ্যে দিয়ে যে সংবাদপত্র, যারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, তারা নিজেরা কিন্তু জানেন যে তাদের চাইতে কিন্তু সোশ্যাল মিডিয়া দিনে দিনে বেশি শক্তিশালী হয়ে উঠছে। কারণ আপনি যখন দুর্বল হবেন, তখন সেই দুর্বলতাটার সুযোগ নিয়ে অন্যরা শক্তিশালী হবে। সোশ্যাল মিডিয়াতে তো এই নিয়ন্ত্রণ নেই, তাদের কেউ সেন্সরশিপও দেয় না, তাদের কোনো প্রেস কাউন্সিলও লাগে না। তারা কিন্তু তাদের মতন করে একটা খবর প্রকাশ করে, মানুষ তার ভালো মন্দটা বিচার বিবেচনা করে। এইরকম আপনারা নির্বাচনের আগেও দেখেছেন যে মনে হচ্ছিল যে একটি বিশেষ দলের জন্য একেবারে পুরো সোশ্যাল মিডিয়াতে গণজোয়ার তৈরি হয়েছে, একেবারে সে মানে দেখে আমাদের দলের লোকজন তো ভয় পেয়ে গেছিলো শেষ পর্যন্ত এক পর্যায়ে। কিন্তু পরে দেখা গেলো কি, যে মানুষেরা পরে ঠিকই সিদ্ধান্ত অন্য জায়গায় নেয়, সিদ্ধান্ত নেওয়ার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। তো সুতরাং জনগণকে একেবারে এত বেশি নির্বোধ মনে করবার কোনো কারণ নেই। যদি প্রিন্ট মিডিয়া যদি সত্যিকার অর্থে তার দায়িত্ব পালনের যদি সক্ষমতা দেখাতে না পারে, তাহলে দেখবেন যে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা নেবে, তখন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াকে ফলো করবে, বলবে যে ফেসবুকের অমুক পত্রিকার সূত্রে জানা যায়, এই রেফারেন্স দিয়ে আপনি 2 দিন পরে নিউজ করা শুরু করবেন। তবে আমাদেরকে অত নিচে নামাবেন না, আপনাদের কাছে দয়া করে আমাদেরকে অন্তত আপনাদের যাদেরকে আমরা সংবাদপত্র জগতের আমরা মানে সত্যিকার অর্থে মনে করি যে তারা আপনার নেতৃত্ব স্থানীয় আছেন, যাদেরকে এখনো পর্যন্ত লোকে বলে যে উনি ভালো সাংবাদিক, বড় সাংবাদিক, তাদের লেখাতে যেন আমরা সত্যিকার অর্থে সংবাদপত্রে গন্ধ পাই, সেটা যেন কখনো অন্য অর্থে মানুষকে যেন বিভ্রান্ত না করে। কামাল ভাই, সেটা হচ্ছে যে কামাল আহমেদের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, গণভবন রিফর্মের কমিশন। ওইটার আসলে আলোর মুখ দেখেনি, ওইটা সচিবদের হাতে চলে গেছে এবং ওটা প্রকাশও করা হয়নি। বর্তমান সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন যে উনারা একটা কমিশন করবেন। এই কমিশনটাকে নিয়ে আপনার আশাবাদী কতখানি? এটা হলো, শুনেন, কমিশন আপনি করেন, কিন্তু কমিশনটা কাদের নেতৃত্বে করবেন, কাদেরকে মাথায় রাখবেন? কমিশনের উনি বলেছেন যে সমস্ত স্টেক হোল্ডার যাদের সম্পৃক্ত তাদের নিয়েই করবেন, তাদেরকে নিয়ে সবাই বলেন তাই করবেন। অন্তর্বর্তীকালীন সরকার যেটা কমিশনটা করছিল, আমি প্রথম দিনই বলেছিলাম এই কমিশন কোনো কাজের কমিশন না, আমি বলেছিলাম। কিন্তু আমি বলেছিলাম এই কারণে আমার কাছে মনে হয়েছিল, এবং আমি কামাল আহমেদের সামনেও একটা সেমিনারে বলেছিলাম যে আপনাকে এই কমিশনের প্রধান বানানো ঠিক হয় নাই। কারণ আমার ধারণা আপনি আমাদের সাংবাদিকদের প্রকৃত অবস্থা আপনার পক্ষে ধারণা করা সম্ভব না। আমি যদি বলি ওনাকে যে ভাই আমি খুব অর্থ কষ্টে আছি, উনি কিন্তু ওনার অর্থের পরিমাণ যেটা বিবেচনা করবেন যে আমি কতটুকু অর্থ কষ্টে আছি, উনি কিন্তু ওনার অর্থের যে পরিমাণটা সেটাতে বিবেচনা করবেন যে আমার অর্থ কতটুকু কমলে পরে আমার কষ্ট মনে হয়, উনি ওইভাবে চিন্তা করবেন। কিন্তু কামাল আহমেদ কি, আমি কামাল আহমেদকে বলছিলাম আপনি কি জানেন যে বাংলাদেশের এখনো 70% সাংবাদিকই বেতন পায় মাসে 10,000 টাকা? ওটা পায়। এই যে আপনার প্রতিষ্ঠান ধরেন, আপনার প্রতিষ্ঠান যারা নাকি একদম প্রত্যন্ত অঞ্চলে জেলা পর্যায়ে যারা আছে, অনেক প্রতিষ্ঠানের সাংবাদিক একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত আছে, কয় টাকা বেতন দেয় দেখেন? 10 পায় কিনা কয়জন? তো এটা তো বাস্তবতা। ওরা সাংবাদিক না? ডেফিনেটলি সাংবাদিক। তাহলে ওদের আপনি যখন একটা কমিশন করবেন, তখন তো ওই সাংবাদিককে মাথায় রাখবেন, আপনাকেও মাথায় রাখবে, আমাকেও মাথায় রাখবে। সেটা কোনো পক্ষে রাখা সম্ভব? উনি জানেই বাস্তবতা, থাকছে বিদেশে, উনি বাস্তবতা জানে। আমি ওনাকে বলেছিলাম, কিন্তু বলা তো উনি খুব মাইন্ড করছিল। তাহলে সমাধান কি? সমাধান হতে বললাম, সমাধান হলো আপনি কাকে নিয়ে করছেন। একটা ভালো গভর্নমেন্ট, একটা ভালো গভর্নমেন্ট কাকে বলে? যে গভর্নমেন্ট জনগণকে ফিল করতে পারে,
যে যে গভর্নমেন্ট জনগণের পালসটাকে অনুভব করতে পারে, সেটা তো ভালো গভর্নমেন্ট। এখন এই পালস দেখার জন্য যে লোকটা আছে, সেই লোকটা যদি জনগণের মতো না হয়, জনগণের পালস না বোঝে, তাহলে সে হবে না। এখন গভর্নমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কে কে বসে আছে, এই লোকগুলো ইম্পর্টেন্ট। আপনি একটা কমিটি করেন, কমিশন করেন, প্রথমত যে কাজটা করতে হবে, কমিশন এমন লোককে নিয়ে করতে হবে যে লোকেরা সাংবাদিকদের পেইনটা বুঝে, সাংবাদিকদের জয় বুঝে, মানে তাদের আশা নিরাশা আনন্দ দুঃখ সব যে বুঝে, এমন লোককে ওখানে বসাতে হবে যার অভিজ্ঞতাটা আছে। এটা যেমন বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতাটা হলো, এই রিপোর্টটা যার হাতে দেবে তারা যেন এটাকে রিপোর্ট মনে করে। তারা যদি মনে করে ঠিক আছে আমার আমলে একটা রিপোর্ট হয়েছে, এটা বলার মতো একটা কাজ আমি করলাম, হবে না রে ভাই। বাংলাদেশের সংবাদপত্রের ঝামেলার জন্য, আমি সংক্ষেপে একটু বলে দিই একটা জিনিস, ঝামেলার জন্য মূলত দায়ী হলো গভর্নমেন্ট। গভর্নমেন্ট কিছু অপসাংবাদিকতাকে পেট্রোনাইজ করে, ক্রমাগত করে। কিছু কিছু তারা সরকারের অর্থ, জনগণের অর্থ অপসাংবাদিকতার পিছনে ব্যয় করে, গভর্নমেন্ট করে। এই যে কতগুলি নাম না জানা, কেউ চেনে না, আন্ডারগ্রাউন্ড পত্রিকা, তার যেমন দৈনিক চিত্র, জীবনে নাম শুনছেন, এত বছর ধরে সাংবাদিকতা করেন, জীবনে দেখছেন দৈনিক চিত্র? সেই পত্রিকা চলে 1,31,000, আলহামদুলিল্লাহ। এবং 1,31,000 চলা উপলক্ষে তাকে 900 টাকা কলাম ইঞ্চি হিসেবে বিজ্ঞাপন দেয়, গভর্নমেন্ট দেয়। গভর্নমেন্ট যখন কোনো ক্রোড়পত্র দেয়, তাকে একটা ক্রোড়পত্র দেয়, তো ওই ক্রোড়পত্রের টাকাটা কোথায় যায়? ওই টাকাটা গভর্নমেন্ট ওই সমস্ত অপসাংবাদিককে, ওই সমস্ত মালিককে ব্রাইব হিসেবে দেয়, ঘুষ। ওদের ঘুষ দিয়ে গভর্নমেন্টের মনে করে বলে আমার দেশে, যেমন আগে বলতো না, ইউরোপ আমেরিকার চেয়ে আমরা সাংবাদিকতায় বেশি আমরা স্বাধীন। আমাদের দেশে সংবাদপত্র আছে 3,500, তার মধ্যে 3-4টা পত্রিকা হাউকাউ করে, বাকি সবাই তো আমাদের ভালো বলে। যখন বিদেশ যায়, ওরকম একটা সম্পাদককে বগলতলায় করে নিয়ে যায়, বিদেশ যায়, দেখেন এই সাংবাদিক কী বলে, এই সম্পাদক কী বলে, এই সম্পাদক ভাঙা ভাঙা ভাষায় বলে এত ভালো গভর্নমেন্ট আর পৃথিবীতে আসে নাই, আর পয়দাও হবে না। আচ্ছা আচ্ছা, পাবেল ভাই আমার হাতে সময় প্রায় শেষ, আমি জাস্ট শেষ প্রশ্ন করি আপনাকে। সেটা হলো যে কামাল আহমেদ সাহেব একটা জায়গায় বলেছেন যে দলের ভেতরে গণতন্ত্র না থাকায় এই আমাদের সব জায়গায় একটা ভঙ্গুর পরিবেশের তৈরি হয়েছে, সাংবাদিকতাও এটার বাইরে না, আমাদের রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র নাই অভ্যন্তরে। আচ্ছা, আমার কাছে গণতন্ত্র নেই বলে আপনার কাছে গণতন্ত্র চর্চা করার সমস্যা আছে। এখন যদি এইভাবে উদরপিণ্ডে বুদর খাটে চাপান তাহলে বলার কিছু নেই। পৃথিবীতে দেখুন যে এই বাংলাদেশে যখন আমরা বলি যে সেই পাকিস্তান আমলের আইয়ুব শাসন বলি বা এটা, সেই সময়টাতেও তো বলতে পারি যে সরকার যে ব্যবস্থাপনার মধ্যে ছিলেন সেখানে তো গণতন্ত্র তাদের মধ্যে ছিল না। তো সেই জায়গা থেকে প্রতিবাদ মুখর হওয়ার মতন করে সংবাদপত্র বলেন বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল তারাকে সেই রোল প্লে করে নাই। এটা আসলে ডিফারেন্ট একটা জিনিস। আমাদের এই উপমহাদেশের প্র্যাকটিসে আমরা যদি সব জায়গাতে রাজনৈতিক ক্ষেত্রগুলোতে যদি গণতন্ত্র খুঁজতে যাই তাহলে এটা কিন্তু পাওয়া খুব জটিল। কিন্তু আবার দেখবেন যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারত, সে বলছে। আপনি কি ভারতের গণতন্ত্র নিয়ে কি মনে করেন যে ভারতের যারা সংবাদপত্র জগতের মানুষজন আছে তারা কি খুব সন্তুষ্ট? তা তো নয়। কিন্তু তারপরে আপনি যদি অঙ্কের হিসাব করে যদি বলেন যে ভোট যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের একটা মাপকাঠি হয় তাহলে সেই ভোটের হিসাবে তো তারা গণতন্ত্রের চর্চা করছে, এটা অস্বীকার করা যাবে না। আবার যদি পাকিস্তানের দিকে তাকান তারাও বলবে যে গণতন্ত্র চর্চা ওখানে হচ্ছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, তাকে আপনি পছন্দ করেন না। তো এইটা একটা আপেক্ষিকতার একটা জায়গা আছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে নিয়েও সে দেশের মানুষের প্রশ্ন আছে, আমার আপনার মধ্যেও হয়তো অনেক সময় অনেকের ভিতরে প্রশ্ন জাগে। তো দিন শেষে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় জনগণ যে ব্যবস্থাটাকে পছন্দ করে বা যে পদ্ধতির মধ্যে দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করে তাকে সম্মান জানাবার চেষ্টাটা করা উচিত। সেটা একটা দল হিসেবে তো করে, তাই না? দল হিসেবে যখন মানুষের কাছে নির্বাচনে ভোট প্রার্থনা করবার জন্য যায় তখন দলীয় পরিচয় যায়, সেখানে গণতন্ত্রের ব্যাপারটা যদি না থাকে তাহলে মানুষ তো তাকে সমর্থন করতো না। তো এই উপমহাদেশের প্রেক্ষাপটে কিন্তু ওই জিনিসটা না খুঁজে বরং এটা দেখা যাক যে গঠন প্রক্রিয়া যেটাই হোক না কারণ তাদের মন মানসিকতার ভেতরে গণতন্ত্র আছে কিনা এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন তাদের কাজের মধ্যে আছে কিনা, এই বিচারটি যদি আমরা করি তাহলে অত সূক্ষ্ম বিচার করবার প্রয়োজন হবে না। ধন্যবাদ মাসুদ কামাল এবং পাবেল ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই।